নমস্কার। করিমগঞ্জের নাট্যচর্চায় অগ্রগণ্য নাম হলো বহুরূপী। করিমগঞ্জের মতো একটি প্রত্যন্ত অঞ্চলে সুদীর্ঘ প্রায় 50 বছর ধরে নাট্যচর্চা করাটা চারটিখানি কথা নয়। একই সঙ্গে সার্থকভাবে সর্বভারতীয় স্তরের নাট্য প্রতিযোগিতার আয়োজনও বহুরূপীর অবিস্মরণীয় প্রয়াস। আজকের এই আলোচনা চক্রে বিভিন্ন সংস্থা থেকে আগত সদস্য ও সদস্যবৃন্দ ও অন্যান্য জ্ঞানীগুণীদের জানাই আমার এবং বহুরূপী পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং তৎসহে শুভেচ্ছা জানাই মধ্য শহর সাংস্কৃতিক সমিতিকে যে বরাক উপত্যকা যুবনাট্য সম্মেলনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং শুভেচ্ছা জানাই এই সম্মেলনের সচিব অজয় চক্রবর্তী ও আহ্বায়ক সায়ন বিশ্বাস মহাশয়কে। যদিও আমি কোনো বক্তা নই, একজন নাট্য সাংস্কৃতিক কর্মী, তাই আমার বক্তব্যে অনেক ভুল ত্রুটি থাকবে, সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন। আজকের এই আলোচনা চক্রের আমার বক্তব্যের বিষয় হলো বহুরূপী নাট্য প্রতিযোগিতা এবং করিমগঞ্জের নাটকের রূপসজ্জা। বহুরূপী নাট্য সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা হয় 1977 ইংরাজিতে। প্রথম দিকে নাটক মঞ্চস্থ হতো দুর্গাপূজার বিজয় সম্মেলন উপলক্ষে। তৎকালীন সময় সেটা একটা চল ছিল, কিন্তু আজ সেটা প্রায় বিলুপ্ত বলা যায়, মানে দেখাই যায় না। সে সময় প্রতিটি নাটকই ছিল মঞ্চ নাটক। তারপর সংস্থা শুরু করেন অঙ্গন মঞ্চে নাটক করা, যেটাকে থার্ড থিয়েটার ফর্ম বলা হয়। সেই সঙ্গে সংস্থার প্রবীণ নাট্যকর্মী মলয়কান্তি দের নেতৃত্বে প্রথম ওয়ার্কশপের সূচনা করেন। তারই ফলস্বরূপ সংস্থা মঞ্চস্থ করে দুটি নাটক, ভোমা ও হট্টমালার ওপারে। তৎকালীন সময় সংস্থা এই দুটি নাটকই খুব সার্থকভাবে প্রযোজনা করে, যা প্রভূত প্রশংসা কুড়িয়েছে নিজ শহরে ও বাইরে। সেই সময় সংস্থার নাট্যকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তৈরি করার ক্ষেত্রে মলয়কান্তি দে মহাশয়ের অবদান অনস্বীকার্য। এসব করতে করতে একসময় মনে হলো যে না, ভালো নাটক করতে গেলে বাইরে থেকে দল আনাটাও প্রয়োজন। এই চিন্তাভাবনা থেকে 1996 ও 1997 সালে কলকাতার নান্দিকারকে নিয়ে আসা হয় এই প্রান্তিক শহরে। দলের হয়ে অভিনয় করেছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্বাতিলেখা সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার ও গৌতম হালদার। প্রচুর সাড়াও ফেলেছিল এইসব নাটক দেখে মানুষের মনে, এবং সংস্থারও ওদের থেকে নাটকের বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ পেয়েছিল। কিন্তু একসময় দেখা গেল এসব করে খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না। ঠিকমতো নাটকের প্রসার ঘটাতে হলে প্রতিযোগিতা শুরু করতে হবে। তাই 1998 ইংরাজিতে সংস্থা প্রতিযোগিতা শুরু করল। প্রথমে শুরু হলো উত্তর পূর্ব ভারতীয় দিয়ে, এবং পরবর্তীতে তা সর্বভারতীয় স্তরে উন্নীত হয়। এতে দেখা গেল প্রচুর নাটকের দল তৈরি হলো এবং নতুন নতুন প্রতিভার জন্ম নিল আমাদের শহরে। পাশাপাশি দর্শকও তৈরি হলো বেশ উন্নত মানের। প্রতিযোগিতা শুরু করার সময় শিলচরের রূপম থেকে আমরা অনেকটা সাহায্য পেয়েছি, বিশেষত নিয়মাবলী সম্বন্ধে। নানা প্রতিকূলতার মধ্যে দিয়েও সংস্থা 2019 পর্যন্ত প্রতিযোগিতা চালিয়ে গেছে। কিন্তু সবাই আমরা জানি হঠাৎ করে বাদ সাধলো সেই করোনা মহামারী। সেই থেকে যে প্রতিযোগিতাটা বন্ধ হলো, এখন পর্যন্ত আমরা শুরু করতে পারিনি। তবে আমরা চেষ্টায় আছি, হোপ ফর দ্য বেস্ট।
আবার নিশ্চয়ই আমরা আবার শুরু করতে পারব। প্রথমে প্রতিযোগিতা শুরু হয়েছিল স্থানীয় রমণী মোহন ইনস্টিটিউটে। কিছুদিন করার পর সেখানে আর সম্ভবপর হচ্ছিল না, তাই চলে আসতে হলো করিমগঞ্জ কলেজে। দীর্ঘ বেশ কয়েক বছর নির্বিঘ্নেই প্রতিযোগিতা চলল। 2022 ইংরেজিতে যখন আমরা প্রস্তুতি নিলাম প্রতিযোগিতা করার, মোটামুটি অনেক কথাবার্তা এগিয়ে গেছে সব কিছু। প্রস্তাব নিয়ে যখন কলেজ কর্তৃপক্ষের কাছে যাওয়া হলো, তখন ওনারা প্রেক্ষাগৃহ মঞ্জুর করলেন না। বললেন তাদের সেন্টিনারি প্রোগ্রাম আছে, তার জন্য ওনারা হল এখন দিতে পারবেন না। তারই পরিপ্রেক্ষিতে বলা যায় এখন অবধি নাট্য প্রতিযোগিতা বন্ধ হয়ে আছে। প্রতিযোগিতা চলাকালীন বা তার কিছুদিন আগে থেকেই জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের জন্য আন্দোলন শুরু হয়েছিল। ওই সময় শহরের একজন নাট্য ব্যক্তিত্ব, যার কথা না বললেই নয়, অনির্বাণ ভট্টাচার্য ওরফে অলোক ভট্ট, কারুর অলোক জেঠু, কারুর কেউ কেউ অলোকদা বলে, সেই সময় জেলাধিপতি লঙ্কি ফাংচু মহোদয়ের সাথে আলাপ করে একটি জায়গার ব্যবস্থা করেন। আন্দোলনে শুধু উনি না, তার সাথে আরও অনেক গুণীজনরাও ছিলেন। একটা সময় কাজের শেষে দেখা গেল জায়গাটা প্রতিযোগিতার জন্য ঠিক উপযোগী নয় এবং প্রচুর ব্যয়বহুল। প্রতিযোগিতা বন্ধ হলে কী হবে? মানুষ এখনও মুখিয়ে থাকে বহুরূপীর প্রতিযোগিতার জন্য। এটাই আমাদের সার্থকতা। প্রতিযোগিতার জন্য অনেক ভালো ভালো নাটক আমরা মানুষকে উপহার দিতে পেরেছি এবং তাতে নাট্য আন্দোলনও অনেকটা বিস্তারিত হয়েছে, বিশেষ করে নাট্যচর্চা। তাই আমাদের মনে হয় নাট্য প্রতিযোগিতার প্রয়োজন আছে এবং নতুন প্রজন্মকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। আগে যেটা হাইলাকান্দির বিবর্তনের কৃষ্ণপ্রিয়াদি বলেছেন, এখন নবীন প্রজন্মকে পাওয়া যায় না, সেটা আমি এই প্রজন্মের হয়ে আমিও বলছি। আমি আমার বন্ধুদেরকে বলি বা আমার জেনারেশন বা আমার থেকে ছোট যারা আছে তাদেরকে বলি যে এরকম একটা স্ক্রিপ্ট আছে, তোরা কি করবি? না দিদি, টিউশনের চাপ, এটা ওইটা, এক্সকিউজ। আমরাও করেছি, নাচ করি, গান করি, সেই সঙ্গে পড়াশোনাও করেছি, টিউশনও করছি, স্কুলও জব করছি, কিন্তু এই এক্সকিউজগুলো বোধহয় জানি না কেন আমাদের মাথায় কোনো দিন কেন আসেনি। এখনের জেনারেশন, এখনের কি, আমিও যদিও এই জেনারেশনই, তাও বলবো মানে বিশেষ করে এখন দেখা যায় মানে বেশি একটু মানে না, ইনকাম তো করতে হবে, এটা দিয়ে আর কি পেট চলে? নাচ গান করে তো আর পেট চলবে না, নাটক করে কি পেট চলবে? স্টেজে ওঠে আর কি হবে? সেটা একটা বিশেষ। তো নবীন প্রজন্ম যেন এই ক্ষেত্রে এগিয়ে আসে, সেটাই আমি বলতে চাই। সেই সময়ে এই শহরের কিছু প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব তাদের অভিনয় ও রূপসজ্জার ক্ষেত্রে যে নজরকাড়া ছাপ রেখে গেছেন আমাদের পূর্বজদের মনে, তা অবিস্মরণীয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হিমাংশু মোহন দাশগুপ্ত, রণেন্দ্র মোহন দাস, রথীন্দ্রনাথ সেন, নির্মল ভট্টাচার্য, সমীর দাশগুপ্ত এবং অন্যান্য নাট্য ব্যক্তিগণ। পরবর্তীকালে সঠিক মানের রূপসজ্জা নাটকের ক্ষেত্রে দেখা যায়নি। তাই আমাদের মনে হয় এই বিষয় নিয়ে কিছু ভাবনা চিন্তা করা, পাশাপাশি মঞ্চসজ্জা ও আলোকসজ্জার ব্যাপারেও ভাবা উচিত। নাচের ক্ষেত্রে রূপসজ্জাটা বেশ ভালোভাবেই দেখা যায়। মানে কেউ মেকআপ আর্টিস্ট হলেই যে সে মেকআপ ভালো করবে সেটা না। একটা বেস মেকআপ এখন আমরা করতে পারি। যে কোর্স অনুযায়ী কোনো মেকআপ কিছু শিখেনি, সেও এখন ইউটিউব দেখে করতে পারে। কিন্তু নাটকের ক্ষেত্রে দেখা যায় একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে যে মেকআপটার প্রয়োজন হয়, যে রূপসজ্জাটার দরকার, সেটা যথাযথভাবে কিন্তু হচ্ছে না। তো ইদানিংকালে করিমগঞ্জের সুজিত কুমার পাল মহাশয় রূপসজ্জা ও মঞ্চসজ্জা নিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন। তাতে অনেক ক্ষেত্রে উপকৃত হচ্ছি ওনার সান্নিধ্য পেয়ে। তাই
যথাযথ প্রশিক্ষণ ও কর্মশালার প্রয়োজন আছে। এই যেরকম আমরা নাটকের ওয়ার্কশপ হচ্ছে বা প্রতিমদা বলে গেল স্ক্রিপ্ট নিয়ে ডায়লগ নিয়ে ওয়ার্কশপ হওয়া দরকার, তেমনি রূপসজ্জাটা নিয়েও কিন্তু একটা প্রশিক্ষণ কর্মশালা হওয়া দরকার। তাতে একটা বেসিক আইডিয়া সবার ক্রিয়েট হবে, সবাই বুঝতে পারবে। সব সময় যে কখনো মেকআপ আর্টিস্টের কাছেই যেতে হবে, মেকআপ আর্টিস্টের কাছে যাও তাহলে ডেফিনেটলি একটা তোমার চার্জেস থাকবে। প্রত্যেকটা টিমের মানুষদের নিজেদের মেকআপ করার ক্যাপাসিটি যেন থাকে, সেটা তৈরি হওয়া দরকার। তাই যদিও আমি খুব একটা ভালো বক্তা নই, আমি কখনোই এইভাবে সেই বক্তৃতা দেওয়ার কি বলবো কখনো চিন্তা ভাবনা আমি করিনি। তাই আজকের এই তথ্যগুলো আমি যতটুকু আমি তুলে ধরতে পেরেছি তা সবই আমাদের সংস্থার বয়োজ্যেষ্ঠদের কাছ থেকেই আমি পেয়েছি। কারণ অনেক কিছুই যখন সংস্থা প্রতিষ্ঠিত হয় তখন তো আমার জন্ম হয়নি, তো তাই অনেক কিছু আগে ঘটে যাওয়া যতটুকু আমি ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে আমি পেরেছি আমি তুলে ধরেছি। তাই এই সীমিত পরিসরে আর তার চাইতে বেশি কিছু বলার দৃষ্টতা আমার আর নেই। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। উপস্থিত সকল গুণীজনদের আমার প্রণাম এবং এখানে উপস্থিত আমার নাট্য ভাই বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা। মধ্যশহর সাংস্কৃতিক সমিতিকে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই সভার আয়োজন করার জন্য, এবং সায়ন বিশ্বাস দাদাকেও যে এই আয়োজনকে একটা দিশা দেখানোর জন্য। 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। অনেকেই রয়েছেন, বক্তা তো নই, তো ভুল ত্রুটি নিশ্চয় হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু বলবো যে এখানে আজকের সভা অনুষ্ঠানের শুরুতে যিনি প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন, আমি ধৃষ্টতা করেই বলবো উনি যদি শেষে রাখতেন ভালো হতো, এই কারণ উনি আমাদের অনেকেরই কাছে একজন কি বলবো মোটিভেশনের জায়গা। বরাকভ্যালিতে যে নাটক হয়ে থাকে বা যারা আমরা চেষ্টা করি একটু নাটক শেখার, ওদের কাছে এই নাম ইন্দ্রনীল দে অনেকেই ইটস লাইক গড বেশিরভাগের জন্য। তো যখন উনি বক্তব্য রাখলেন তখন এতটাই আচ্ছন্ন হয়ে গেলাম ওনার কথাগুলো শুনে যে কি বলবো না বলবো সব খেয়েই হারিয়ে ফেলেছিলাম আর কি। অনেক কষ্টে আবার নিজেকে কি বলবো সংযত করে চেষ্টা করব কিছু একটা বলার। আমাকে আজকের এই বিষয়ে বলা হয়েছে যে শিশু নাটক এবং করিমগঞ্জের দর্শক নিয়ে কিছু কথা বলবো। শিশু নাটক নিয়ে কথা বলার ক্ষেত্রে যদি আমি বলি যে প্রাপ্তবয়স্কদের পৃথিবীতে শিশুদের জন্য স্বতন্ত্রভাবে মনোযোগ দেওয়ার চেতনা তৈরি হয়নি, যেহেতু পেসিমিস্টিক কিছু কথা না হলেই বোধহয় সেই আশার আলোটা আমাদের কাছে এসে পৌঁছয় না। তো হ্যাঁ, ওনার বক্তব্যের ক্ষেত্রে অনেক নিরাশাব্যঞ্জক কথাবার্তা ছিল। যদি প্রবলেমস থাকে না 100 ধরনের, তাহলে 1000 ধরনের সলিউশন নিয়ে আমরা কিভাবে থাকবো, বাঁচবো বা খুঁজবো। তো উই নিড দ্যাট। তো এই ক্ষেত্রে শিশু নাটক, হ্যাঁ, তো আমি যদি আমার কথা বলি, আমি মাস্টার জয়দীপ হিসেবে ওই যাত্রাপালায় কাজ করেছি। আমার বাবার একটা যাত্রা দল ছিল, সেখানে আমি শিশু নাটক, ওই নাটকই যদি বলি সেখানে করেছি। তো আমার সামান্য অভিজ্ঞতা সেখানে। তারপর জীবনের যে যাত্রা, সেই যাত্রায় পড়াশোনা, সেই নাটক থেকে নাটকের সঙ্গে ছিলাম না কলেজ লাইফ অবধি। তো যখন কলেজে উঠলাম, পাড়ায় খুব ক্রিকেট খেলতাম অফ টাইমে বিকেলবেলা। সেখানে একজন মানুষ, যার নাম বলা উচিত, রাজর্ষি রুস্তম দে। তো উনি প্রত্যেক দিন, পাড়ার দাদা ছিলেন, খুব ভালো ক্রিকেট খেলতেন। তো ক্রিকেটের মাঠে এসে আমাদের সঙ্গে ক্রিকেট খেলতেন, আর সেই সঙ্গে আমাদেরকে অনুরোধ করতেন যে আমার একটা নাটকের দল আছে, ক্যানভাসের প্রান্তর বলে,
তো সেখানে আয় তোরা, রিহার্সেল আছে, নাটক করবি, নাটক দেখবি। তো আমরা ইনিশিয়ালি তো হাসতাম যে কী বলে, কারণ নাটক করব, হাসবো ক্রিকেটের মাঠে, কী বলছে মানুষটা, পাগল নাকি। বাট হি ওয়াজ অ্যাপ্রোচিং আস ফর 1 year, হি হ্যাড বিন ডুইং দ্যাট ফর 1 year। তো সেই 1 বছরের মাথায় একটা চিন্তা হলো যে এই মানুষটা প্রত্যেক দিন যখন একটা কথা কন্টিনিউয়াসলি বলে চলেছে, লেটস গিভ ইট এ ট্রাই। তো সেই জায়গা থেকে, ওই বন্ধুদের দল থেকে একমাত্র আমি যে গেলাম ওখানে, ওই যাওয়াটা আর আজকের এই দিন, মেবি যদি যেতাম না এখানে এসে কিছু বলার ধৃষ্টতাও থাকতো না। তো গেলাম, ওখানে একজন ছবি আঁকছে, একজন কবিতা পাঠ করছে, অ্যাক্টিংয়ের ট্রাই হচ্ছে, মানে অন্য একটা পৃথিবীতে চলে এলাম আর কি, যেটার সঙ্গে খুব একটা পরিচিত ছিলাম না বা হতেও চাইনি, অন্য প্রায়োরিটিস ছিল লাইফে। তো কিন্তু ওই রিহার্সেল হলের একটা অঙ্গ হয়ে গেলাম। আর জীবনের প্রথম মেন্টর হিসাবে উনি অনেকটা পথ আমাকে, ওনার হাত ধরেই ওনার সঙ্গে বেশ কিছু নাটকে কাজ করলাম। প্রথমার্ধে ওই গিয়ে ওদেরকে এই কিছু জিনিস দেওয়া, এই হেল্প ওই হেল্প, এগুলো করলাম। তারপর হ্যাঁ, নাটক বোঝার চেষ্টা করলাম আর কি। তো সেই চেষ্টা এখনও চলছে। নিজেকে একজন দিশাহীন নাট্য শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে ভালোবাসি। দিশাহীন এই জন্য যে কোনো দিশা তো এখনও পাইনি, নবীন কি, আমরাই শিশু এখনও, চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে শেখার। তো করিমগঞ্জে কিছু গুণীজনেরা আছেন, গুরুজনেরা আছেন, যাদের কাছ থেকে বিভিন্ন সময়ে কাজ শেখার সুযোগ হয়, ওদের ডাক পেয়ে যাই। তো হ্যাঁ, শিশু নাটক। তো শিশু নাটক কি বলবো, আমরাই শিশু এখনও, যা বললাম। তো সেই ক্ষেত্রে আমি ওই নাটক করতে 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 কোনো একটা সময় যখন দেখলাম যে নাটকটা কোনো ওই নবীনের কথা চলে আসে আর কি, যে আমাদের ওখানে হলো কি, লাস্টলি আমি করিমগঞ্জ থিয়েটার কমিউন বলে একটা দল গঠন করলাম। সেটা করার কারণ এটা হলো, তার আগে আমি নবদিগন্তের সঙ্গে কাজ করতাম। তো ওখানে দেখলাম যে কম্পিটিশন বেসড একটা দল, যেখানে বিভিন্ন সময় রূপম হচ্ছে, রূপমের জন্য প্রিপারেশন, বহুরূপী হচ্ছে, বহুরূপীর জন্য প্রিপারেশন। বছরের কোনো একটা সময় সেই ক্ষেত্রে ওই প্রিপারেশনের জন্য বা ওই জায়গাগুলোতে গিয়ে কম্পিটিশনে গিয়ে নাটক করার জন্য রিহার্সেল করা, আর দেন আফটার দ্যাট একটা হাইবারনেশনে চলে যাওয়া। তো আমার কথাগুলো শুনে খারাপ লাগতে পারে, আমি ক্ষমা প্রার্থী আগেই। তো সেখানে আমাকে খুব একটা মানে চালনা করতে পারলো না, যে বছরের বাকি সময়টা কি করব তাহলে। আর কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের প্রয়োজন, চলো ওকে নিয়ে আসি, ওকে নিয়ে আসি, ওকে নেবার নবীনদের কথা বলছি। প্রবীণ তো দেয়ার যে বাবার চরিত্র, মার চরিত্র, ওগুলো তো ওরা করছে নি। আর ছেলের চরিত্র, ছোটো ভাইয়ের চরিত্র, ওকে নিয়ে আসো, হয়ে গেল, চলো লেট হিম গো। তাহলে একটা নবীন কেন আসবে? হোয়াই? একটা ছেলে বা একটা মেয়ে কেন আসবে? যে পরে পার্টিকুলার টাইম বিং এলাম, চলে গেলাম, নট দ্যাট। তো আমার প্রয়োজন, আমার মনে হলো যে না, ওখান থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়া দরকার, যেখানে পুরো বছর জুড়ে একটা কি বলবো, চর্চা চলতে হবে। কেন আসবো, কি করব, কেন করছি, সেটা তো জানতে হবে। তো সেই জায়গায় আই ফেল টু অ্যাপ্রোচ নবদিগন্ত, ওদেরকে কনভিন্স করতে পারলাম না। আর একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা এটাই যে রূপমে 2018-তে আমরা একটা নাটক করলাম, মার্কেট ফ্রি বলে। সেই নাটকের জন্য যথেষ্ট চেষ্টা, আমি সেই নাটকে ছিলাম। সেই নাটকে একটা নাটক তৈরি করতে যে রিহার্সেল, যে শ্রম দান করতে হয়, আমরা সবাই করি। এক্ষেত্রে কিন্তু কোনো জায়গাতেই আমার মনে হয় না ত্রুটি থাকে। তো উই ডিড আওয়ার বেস্ট অ্যাট দ্য রিহার্সেল ফ্লোর। এলাম, ওখানে এসে যখন নাটকটা মঞ্চায়ন হলো, বিচারকদের দৃষ্টিভঙ্গিটা যখন দেখলাম, ইট ওয়াজ কোয়াইট ডিফারেন্ট আমাদের মানে চেষ্টার থেকে আর কি। ওরা বললো কি হলো করিমগঞ্জের, এই হলো, আগে এত ভালো ভালো নাটক দেখতাম, এই সেই। তো আমি ছিলাম ওই নাটকের প্রোটাগনিস্ট। তো ন্যাচারালি আমি খুব বেশি ডিপ্রেশনে চলে যাই। 2015-তে একটা নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেছিলাম, করিমগঞ্জে হয়েছিল, থিয়েটার ইন এডুকেশনের উপর। ওখানে পিকলু ঘোষ বলে একজন প্রশিক্ষক এসেছিলেন, আগরতলা ন্যাশনাল স্কুল অফ ড্রামা টাই থিয়েটার ইন এডুকেশনের স্পেশালিস্ট ছিলেন উনি। তো হঠাৎ করে মনে হলো ওনার সঙ্গে একটু কথা বলা যাক, যে আমরা তো চেষ্টায় ত্রুটি নেই, আমরা তো চেষ্টা করছি, প্রত্যেক দিন বিকেলবেলা একটা সময় করে আসছি, ওখানে রিহার্সেল করছি, সেখান থেকে আউটকাম বেরোচ্ছে না কেন, এরকম হচ্ছে কেন। সব কিছু মিলিয়ে আই কনভিন্সড হিম যে তোমাকে আসতে হবে বা আপনাকে আসতে হবে এখানে, অ্যান্ড কোন জায়গায় প্রবলেম। যেহেতু ওনাকে চিন্তা, ওনাকেই ডাকলাম। তো 2019-এ গঠন হলো করিমগঞ্জ থিয়েটার কমিউন। সেখানে
আমরা চেষ্টা করলাম ওই ওয়ার্কশপ যে কথাগুলো প্রতিম বলল, তো ওয়ার্কশপ একটা অর্গানাইজ করলাম, সেখানে মাস যারা জেনারেশনের ইয়াং ছেলেমেয়ে ওদেরকে, বিকজ কী হতো যে ঠিক আছে ওনার ছেলে তো উনি তো নাটক করতেন, গান বাজনা, ওনার ছেলেকে ডাকো, ওনার মেয়েকে ডাকো, ঠিক আছে, তো এরকম করিনি আর কি। বাকিদের কি মানে কোনো জায়গা নেই নাকি, তো বাকিদেরকেও একটা সুযোগ পাওয়া উচিত, ওদেরকে কাছ থেকেও জানা শেখার ব্যাপার আছে। তো ডাকলাম, কুয়াশা বলে একটা নাটক আমরা 15 দিনের ওয়ার্কশপ করে 15 দিনের একটা ওয়ার্কশপ করে আমরা একটা নাটক মঞ্চায়ন করলাম রূপমে এসে। তো সেইবার বেস্ট লাইট মানে পেয়ে গেলাম। বেস্ট লাইট এই জন্য বললাম যে প্রাইজের জন্য নয়, অ্যাটলিস্ট আমরা চোখে তো এলাম যে ঠিক 1 বছর আগে বলা হলো করিমগঞ্জে কী হলো, আর ঠিক 1 বছর পর দেখা হচ্ছে যে করিমগঞ্জের এক ঝাঁক তরুণ তরুণীরা এসে এত ভালো নাটক করে গেল। ওদের মানে শিলচর, আমি একটা পার্কে বসেছিলাম, পিছনে একজন বলছে ওই কালকে একটা নাটক হয়েছিল রে কুয়াশা, তুই দেখেছিস নাকি? ওরা জানে না আমি কে বা ওই নাটকেরই একটা পার্ট ছিলাম। তো সেটা ইট ওয়াজ কোয়াইট স্যাটিসফাইং। তো ওই জায়গা থেকে এটাই কনক্লুশন যে মানুষ তো আছে, ছেলেমেয়েও আছে, এভরিথিং ইজ দেয়ার। দ্য থিং দ্যাট ইজ নিডেড যে একটা প্ল্যাটফর্ম, একটা সঠিক শেখার জায়গা বা সঠিক দিকদর্শনের জায়গা। তো ওখান থেকে চলে গেলাম 2019-এ আমরা ফর্ম করলাম, তারপর করোনা হলো। তো বাধা বলবো না, ইনিশিয়ালি স্ট্রাগল পেলাম, তো সেই স্ট্রাগলটা আমাদেরকে আরও শক্ত করলো। 2022-এ চিলড্রেন থিয়েটার ফেস্টিভ্যাল, বিকজ তখন দেখলাম যে শিশু, আমরা তো ছোটোবেলা কিছু পাইনি, সেই রকম সুযোগ হয়নি মেবি বা যাই হোক পাইনি। তো ছোটোদের থিয়েটারের এডুকেশন যেটা, সেটা বাচ্চাদেরই। আর আমরা যেহেতু জানি না মানে আমরা ওখানে ফিট করে গেলাম, বিকজ আমরা বাচ্চাই ছিলাম। তো 2022-এ কী করলাম, ওই শিশু নাট্য উৎসব সেটা অর্গানাইজ করা হলো করিমগঞ্জের 3টে প্রাইভেট স্কুল নিয়ে, ফ্রন্টিয়ার একটা, মহর্ষি বিদ্যা মন্দির বলে একটা, আর কিডজি, লিটল এঞ্জেল স্কুল কিডজি, ওদের সঙ্গে টাই আপ করে আমরা 3জন ন্যাশনাল স্কুল অফ ড্রামার এরকম থিয়েটার ইন এডুকেশনের এক্সপার্টদের আনলাম, এনে আমরা চেষ্টা করলাম একটা ওয়ার্কশপ করে তারপর স্টেজে ওটার একটা মানে প্রতিফলন যদি দেখানো যায়। তো আনএক্সপেক্টেডলি উই গট 70 পার্টিসিপেন্টস, 70 জন ছোটো ছোটো ছেলেমেয়েরা এলো ওই পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট। সামার থিয়েটার ফেস্ট তো বন্ধ ছিল 2022-এর জুলাইতে, তো এসে ওরা তো এলো না, মানে গার্জিয়ানরা আমাদেরকে অ্যাপ্রোচ করলো। তো সেখানে ওই যে আমি যদি শিশু নাটকের কথা তুলে ধরি, সেখানে দ্য ভাইটাল পয়েন্ট ওয়াজ যে গার্জিয়ানরা বলল যে ভালো করেছেন আপনারা, এটা মানে অর্গানাইজ করেছেন, বিকজ আমরা তো বাইরে যাচ্ছি না এবার, আর কোনো কিছু করারও নেই, চলো ছেলেমেয়েকে দিয়ে দিই। এটার থেকেও ইম্পর্টেন্ট যে আমার ছেলে গানও জানে না, নাচও জানে না, কিছু জানে না, ঠিক আছে, জানে না, শিখতে যেতে চায় না, বা মাস্টারটা ফিরিয়ে দিয়েছেন, ওর দ্বারা কিছু হবে না, ওই ছেলেটাকে নিয়ে আমি কি করব, তো দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। মানে অ্যাকর্ডিং টু দেম এটার জন্য তো আর আলাদা কোনো কী বলে ওটাকে ট্রেনিংয়ের প্রয়োজন নেই, চলো ছেড়ে দাও, কিচ্ছু একটা হবে, প্লেওয়ে মেথড এনিথিং লাইক দ্যাট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কিছু একটা দেখানোর ছিল, বাচ্চাদেরকে নিয়ে এসে ওই যারা কিচ্ছু জানে না সেই বাচ্চারা 15 দিনের ওয়ার্কশপ করার পর যখন স্টেজে উঠলো, তখন ওদের মা বাবারা দেওয়ার লাইক অ্যাস্টোনিশড যে ওরা কি আমাদেরই ছেলে মেয়ে, বিকজ দেওয়ার মানে স্টেজ দাবিয়ে বেড়াচ্ছিল ওরা, ঠিক আছে। নাচ গান মানে যারা মানে ট্রেনিং নিয়ে করে, ওদের থেকে দেখা যাচ্ছে মানে আরও স্বতঃস্ফূর্তভাবে ওরা করে যাচ্ছে। কিভাবে করে যাচ্ছে, মেবি দেয়ার ওয়াজ এ মেকানিজম। এই 15 দিনে ওরা শিখে এসেছিলো, যারা এক্সপার্ট তারা কোনো একটা কিছু তো করেছে, যে সুপ্ত যে চেতনাগুলো ছিল সেটা বাচ্চাদের বেরিয়ে এসেছে। তো সলিউশনের কথা যদি বলি, হ্যাঁ দেয়ার আর সলিউশনস। আমাদেরকে ওই পথে যদি হাঁটি, তো সেই বাচ্চারা যারা কিচ্ছু জানে না, সব বাচ্চা সব কিচ্ছু জানে, বাট এটার উপর অনেক ধরনের ফিল্মও হয়েছে, তো সেটা করতে হবে। কারণ শিশুরা যদি ওই কী বলে গোড়া থেকেই এরকম চেতনাপূর্ণ হয়ে যায়, তাহলে নবীনদের ক্ষেত্রে তো ওরাই তো নবীন হবে। আমাদের যে ক্রাইসিসটা, যে মোহনা যেটা বললো যে পাওয়া যাচ্ছে না, বিকজ ওরা প্রায়োরিটি দিচ্ছে কোনখানে, যে জায়গায় ছোটোবেলা থেকে ওদেরকে ওই চেতনাটুকু দিয়ে, পড়াশোনা বলো গান বাজনা বলো, সেই চেতনাটুকু দেওয়া হয়েছে। দ্যাট ইজ ওয়াই দে আর গিভিং দিস মাচ অ্যাটেনশন। গান বাজনার ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। তো মেবি এই জিনিসটাও করা যায় স্কুল লেভেল। শিলচরে শান্তনু স্যার মেবি ট্রাই করছেন যে ওই পারফর্মিং আর্টটাকেও
বিকজ আমি জেনেছিলাম কোনো একটা কলেজ বা স্কুলে সেটা হচ্ছে যে নর্মাল ক্লাসেসের সঙ্গে পারফর্মিং আর্টের ব্যাপারগুলো যদি অ্যাড করা যায় সেখানে নাটক নিশ্চয়ই থাকবে। ইউনিভার্সিটিতে যেটা রিভলিউশন হলো যে আজকে পারফর্মিং আর্টের একটা ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। এখন প্রবলেমটা হচ্ছে কোন জায়গায়, ডাইরেক্টলি একটা মানুষ পারফর্মিং আর্টে যাওয়ার ক্ষেত্রে ওই গান বাজনার ছেলেমেয়েরাই যাচ্ছে, নাটকের ক্ষেত্রে এখনও সেই সেতুটা গড়ে ওঠেনি। সেটার ক্ষেত্রে কি করতে হবে, সেটার ক্ষেত্রে কী করা যেতে পারে যে স্কুল লেভেল থেকেই, একদম প্রাইমারি লেভেল থেকেই নাটকটাকে যদি ইম্পোজ করা যেতে পারে। সেটা কিভাবে হবে, আপনাদের অনেক অভিজ্ঞতা, অনেক জ্ঞান, আপনারা জানবেন, বাট সেটা প্রয়োজন ওখানে। বিকজ এই নাটক, ম্যাডাম যেটা বললেন, আমরা যে কথা বলছি, নাটকের একটা অনেক বড় কিন্তু একটা মানে কন্ট্রিবিউশন আছে, অবদান আছে। তো সেটা যদি একটা বাচ্চা একদম প্রাইমারি লেভেলে পেয়ে যায়, ঠিক আছে, এক্সপার্টস আছে, এনএসডি থেকে যথেষ্ট মানুষ পাস আউট হচ্ছে, ওরা প্লেসমেন্টের জন্য ঢুকছে। আপনারা বিশ্বাস করবেন, ওই টাই উইং থেকে যারা বেরোচ্ছে ওরা অন্য কোনো কাজে, প্রাইভেট ব্যাংক এই সেই ওগুলো করছে। কেন? 1 বছরের একটা রেসিডেন্সিয়াল কোর্স করে ওরা শিখলো, তারপর ওরা প্লেসমেন্ট পাচ্ছে না। তো সেটা অনেক আনফর্চুনেট। ওরা যদি পেয়ে যায় বিভিন্ন স্কুলে, ওদের মাধ্যমে আরও শিক্ষক তৈরি হবে। বাচ্চারা প্লেওয়ে মেথড যেটা বলা হচ্ছে নাটকে, যারা আমরা শিক্ষক আমরা জানি যে নাটক ইটসেলফ একটা মানে কি বলবো ওয়ে, একটা মানে প্ল্যাটফর্ম যেখানে ওই প্লেওয়ে মেথড অ্যান্ড অনেক কিছু এরকম যার মাধ্যমে একটা বাচ্চাকে একদম পারফর্মার বানিয়ে দেওয়া যায়। নাটক নাই করলাম আমি, কিন্তু জীবনে চলার পথে অনেকটা অক্সিজেন আমরা পেয়ে যাই সেই ক্ষেত্রে। তো স্কুল লেভেলে হয়ে গেলে কলেজ লেভেলে আমরা এখনও চেষ্টা করছি। করিমগঞ্জ কলেজে যেরকম, আমি যেহেতু করিমগঞ্জের কথা বলা হচ্ছে, করিমগঞ্জ কলেজে কম্পিউটার সেকশন আছে, বিসিএ করানো হচ্ছে, বিবিএ করানো হচ্ছে, যেটা কন্ট্রাকচুয়াল বেসিসে টিচার্সরা করছেন। সেম ওয়েতে হোয়াই নট দিস পারফর্মিং আর্ট, ঠিক আছে। ওখানে গেলে দুর্ভাগ্যজনকভাবে বলা হচ্ছে আমাদেরকে, তোমরা এখন আইতায়নি, তোমরা ও বয়স ওটা শিখাইতায়নি। বয়স করা যাচ্ছেন রণধীর রায়, হি ইজ ট্রাইং ভেরি মাচ, যে ওটা উনি একজন ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়ি, ওনার টাকা পয়সার কিছুর অভাব নেই। উনি যখন যাচ্ছেন ওনাকে বলা হচ্ছে এখন রণধীর দা তুমি আইতায়নি, আইয়া শিখাইতেন। দে আর টেকিং ইট সো রংলি যে ইটস নট দ্যাট, তুমি যদি এখানে কলেজে করে নাও একটা, তাহলে ও পারফর্মিং আর্টে যাওয়ার জন্য ওখানে তো ওই 3 বছরও একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না। তো সেই সেতুবন্ধন গড়ে তুললে শিশু নাটক থেকেই আরম্ভ হতে হবে, শিশুর থেকেই তো আমাদের পরবর্তীতে যাওয়ার যে ব্যাপারগুলো। তো সেটা আমার কি বলবো, আমার রিকোয়েস্ট, আমার আবদার যে আপনারা দেখবেন এই ক্ষেত্রে যদি কিছু একটা করা যায়। এই হলো শিশু নাটক নিয়ে। আর 2 নম্বর যে বিষয় আমাকে বলা হয়েছে, 2 নম্বর যে বিষয় আমাকে বলা হয়েছে সেটা হলো করিমগঞ্জের দর্শক নিয়ে বলা। তো সেটা যখনই দেওয়া হয়েছে আমাকে, আমি কনসাস হয়ে গেছি খুব বেশি। কারণ কিভাবে বলবো, করিমগঞ্জের দর্শক নিয়ে ভালোই তো বলতে হবে, এখানে খারাপ কি বলবো, কারণ কিছু বললেই তো ওখানে গেলে ধরা হবে, কি রে কি ব্যাপার। তো যাই হোক, আনডাউটেডলি ভালো, খুব ভালো দর্শক করিমগঞ্জের। আপনারা গিয়ে এসেছেন তো আপনারা বলতে পারবেন। রাইট। তো এখানে যদি বলা হয় যে দর্শক ছাড়া থিয়েটার হতেই পারে না, দর্শক থিয়েটারের প্রাণ, নাটকের দর্শকের সাথে অভিনেতাদের সেতুবন্ধন না হলে পরিপূর্ণতা আসে না, অভিনেতা, স্পেস এবং দর্শক এই 3-এর সমন্বয়ে থিয়েটার, ঠিক আছে। তো এগুলো যে কথাগুলো একটু দেখার চেষ্টা করলাম। তো দর্শক ছাড়া তো নাটক হতে পারে না, এটা তো আমরা জানি, দর্শক তো লাগবেই। তো সেই ক্ষেত্রে করিমগঞ্জের দর্শক আমরা যদি আমাদেরকে নবীন বলি, নবীন প্রজন্মের উই আর ফর্চুনেট বিকজ বহুরূপী, ওই যে সাল 1977 সাল বললে তুমি, তখন থেকে চতুরঙ্গ পাতারকান্দি নাট্য উৎসব চালিয়ে যাচ্ছে। বদরপুরের থিয়েটার ইনস্টিটিউট, ওরা নাটকের পমদা যেটা আমাকে বললো। তো এই যে একটা নাটক অর্গানাইজ হচ্ছে, তো নাটক দেখানো হচ্ছে, অটোমেটিক্যালি দর্শক তৈরি হয়ে গেছে। আমরা একটা তৈরি দর্শক পেয়েছি। আমরা যখন থেকে নাটক করছি বা নাটকের এই জগতে এসেছি, আমরা স্টলওয়ার্ডস পাচ্ছি, মানে যারা নাট্য দর্শক, নাম মেনশন যদি করি, মৃন্ময় রায়, যিনি নাট্য নির্দেশক, লেখক, সাহিত্য, উনি কোনো পারতপক্ষে কোনো নাটক মিস করেন না। ডক্টর মৃন্ময় দেব আছেন, অনির্বাণ ভট্টাচার্য, অলোক জেঠু, ওরা নট অনলি মানে দর্শক না, ওরা পৃষ্ঠপোষক। এই ক্ষেত্রে অনির্বাণ জেঠুর কথা তো আর বলে লাভ নেই, হি ইজ দ্য একদম স্মৃতিচারণ থেকে আরম্ভ করে টিল ডেট, ওনার থেকে বড় পৃষ্ঠপোষক আমার জানা মতো কেউ নেই, যে নাটককে এত ভালোবেসে এত নিঃস্বার্থভাবে চালিয়ে যাচ্ছেন এই যে করিমগঞ্জের এই নাট্যযাত্রাকে। এছাড়া মৃন্ময় রায় যে বলছি, ওনাদের আমরা এক্সপেক্ট করি যখন নাটক করব ওনারা আসবেন, দেখবেন আর লিখবেন, নিজের থেকে লিখবেন। কারণ একটা নাটক করে আমরা পাচ্ছি কি,
উই আর নট গেটিং এনাফ মানি, কোনো ক্ষেত্রে কিছুই পাচ্ছি না। ওই হাততালি, যেগুলো নাটক শেষ হওয়ার পর পর্দা লাগছে, হাততালি শুনে একটু রিওয়ার্ড ফিডব্যাক পাচ্ছি। আর সেই লেখাগুলোর অপেক্ষায় থাকি যখন ভালো নাটক এর কোনো ভালো সমালোচনা হয়, সুস্থ সমালোচনা হয়, পর্যালোচনা হয়। তো সেই ক্ষেত্রে করিমগঞ্জে ভালো দর্শক আছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কম দেখা যেতে পারে। হলটা আমাদের একমাত্র হল ডিস্ট্রিক্ট লাইব্রেরি, সেখানে অ্যারাউন্ড 700 থেকে 750 সিট ক্যাপাসিটি। নাটকের ক্ষেত্রে আমরা ভালো করে জানি অন অ্যান অ্যাভারেজ কতটা দর্শক আমরা পেয়ে থাকি। তো সেই 750-700 হলে অনেক সময় 500 মানুষও চলে আসে। তো ইটস নট এ জোক, ঠিক আছে। তো প্রথম থেকেই আমরা ভালো নাট্য দর্শক পেয়ে যাচ্ছি। এখন আমাদের কর্তব্যটা কি? আমরা যেমন করিমগঞ্জ থিয়েটার কমিউন থেকে আমরা চেষ্টা করেছি যে নাটকগুলো যে দেখাই আমরা সেগুলো টিকিট বেসড হোক, ঠিক আছে। 50 টাকা হলেও টিকিট, 20 টাকা হলেও টিকিট বেসড হোক। তো সেই ক্ষেত্রে ক্লাব থেকেই অনেক ক্ষেত্রে মানে আসে, প্রতিবন্ধকতা আসে, না এগুলো করলে কীভাবে মানুষ আসবে কি আসবে না, বাট উই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট। আর সেই ক্ষেত্রে আমাদেরও কি হয়, একটা কনসাস থাকি আমরা যে আমাদের ভালো কিছু করতে হবে। উই ক্যানট টেক দেম ফ্রম গ্রান্টেড যে যা কিছু দেখিয়ে দিলাম। আর ওদেরও একটা সচেতনতা থাকবে, নাটকটা মন দিয়ে দেখবে নাকি ওখানে মোবাইল টিপবে, বাচ্চাদেরকে নিয়ে থাকবে। তো সেটা একটা চেষ্টা চলছে। আর যেগুলো আমরা চেষ্টা করছি, করোনা যখন এলো তখন তো আর স্টেজ খোলা ছিল না, উই ডিড পার্টিসিপেটরি থিয়েটার। ওই পিকলু ঘোষ স্যার যেহেতু এলেন, ওনার মাধ্যমে, ওনার কিছু ফ্যাকাল্টিসদের মাধ্যমে আমরা কিছু কিছু দিক তুলে ধরতে পারলাম। পার্টিসিপেটরি থিয়েটারের মাধ্যমে আমরা অ্যারাউন্ড 20টা এডুকেশন ইনস্টিটিউটে, যেমন ডায়েট আছে, তারপর করিমগঞ্জ কলেজ, স্কুল, সেগুলোতে গিয়ে গিয়ে তৃতীয় লিঙ্গের উপর একটা নাটক বানিয়েছিলাম আমরা, ফার্ক লিবাসোকা বলে। সেটা বরাক ভ্যালিতে করেছি, ত্রিপুরাতে করেছি। তো তৃতীয় লিঙ্গের উপর করেছি, সেটা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, বিশেষ করে এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে। সেখানে বাচ্চাদের যে রিয়াকশনগুলো, ফ্যাকাল্টিসদের যে রিয়াকশনগুলো, সেগুলো আমাদের ক্ষেত্রে অনেকাংশে আমাদেরকে হেল্প করেছে। ফোরাম থিয়েটার, জাস্ট উই টাচড ফোরাম থিয়েটার, একটা শো হুডো করে আমরা অর্গানাইজ করেছিলাম। সেখানে চেষ্টা করেছি যে দর্শকের কাছ থেকে যদি নাটক তো পেয়েছি, স্লাইটলি উই টাচড দ্যাট পার্ট অলসো। আর এগুলো সব করার পিছনে একটাই রিজন, যে করিমগঞ্জ থিয়েটার কমিউন একটা একাডেমি হিসেবে নিজেকে তুলে ধরতে চায়, যেখানে মানে আমরা শেখার একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি। আর সেটার কিছু হলেও ফল পাচ্ছি, কারণ আজকের ডেটে করিমগঞ্জের যে কয়টা দল নাট্যচর্চা করছে, যখনই কারুর নাটকের কোনো অভিনেতা অভিনেত্রী বা অভাব হয়, তখন আমাদেরকে বলা হয়। এটা উই ক্যান প্রাউডলি সে দ্যাট, যে প্রত্যেকটা দলেই একটা দুটো করে আমাদের ছেলেমেয়েরা ওখানে গিয়ে কাজ করতে পারছে। তো সেটা একটা সার্থকতা আমাদের জন্য, যে আগে যে অভাব ছিল সেটা কিছু হলেও শেষ হয়েছে। আমি আর দীর্ঘায়িত করব না। ধন্যবাদ সবাইকে আবারও। আমরা নাটকের মাধ্যমে এটাই বলবো যে কিছু কিছু ইস্যু বেসড, বা আমাদের প্রথম নাটক কুয়াশা এডুকেশন সিস্টেম নিয়ে, তারপর অবন্দায় নীলাঞ্জন ভট্টাচার্যের নির্দেশনায় প্ল্যাটফর্ম করেছি আমরা, যেটা সমাজের একটা দর্পণ হিসাবে আমরা তুলে ধরেছি। হুডো করেছি রেসিজমের উপর, ফার্ক লিবাজোকা তৃতীয় লিঙ্গের উপর। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আমাদের নাটকগুলো মানুষকে একটু ভাবাতে যাতে সাহায্য করতে পারে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জয়দীপ দেবকে। সংগঠনকে সাধুবাদ জানাই এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর চাই এ ধরনের অনুষ্ঠান হোক, সব জায়গাতেই এ ধরনের অনুষ্ঠান হোক। তাতে কি হয়, তাতে আমাদের মতো যারা নাট্যকর্মীরা আছি আমরাও উৎসাহিত হই। এবং এখানে অনেকেই আছে যারা বক্তা হিসাবে আসেননি, দর্শক হিসাবে এসেছেন। আমার সাথেও এসেছে 4-5 জন, প্রত্যেক দলের সাথে এসেছে 4-5 জন করে। ওরাও একটু উৎসাহিত হবে, ওদেরও ভালো লাগবে, এবং নাটকের প্রতি যাতে একটু ওদের আগ্রহ বাড়ে সেটাই চাইব। আর আমার যে সাবজেক্ট সেটা হলো মঞ্চ এবং আলো। মঞ্চ বিষয়ে, মঞ্চ বলতে আমরা যেটা বলতে চাইছি, আমি যেটা বলার জন্য এখানে এসেছি, আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যখন আমরা ছোট্ট ছিলাম দেখেছি 3-4টা মঞ্চ ছিল, এবং ভালো মঞ্চ, যেখানে নাটক হতো। 3টা কম্পিটিশন হতো সর্বভারতীয় লেভেলে। বহুরূপী একটা কম্পিটিশন করতো, বদরপুরে একটা কম্পিটিশন হতো, চতুরঙ্গ পাথারকান্দিতে একটা কম্পিটিশন হতো, ঝিনুক, বদরপুরে ঝিনুক দলটি কম্পিটিশন করতো। 3টি কম্পিটিশন হতো। এখন বুঝতে পারছেন করিমগঞ্জ ডিস্ট্রিক্টে নাটক আন্দোলনটা কিভাবে ছিল আর আজ কি পর্যায়ে আছে। হ্যাঁ, হচ্ছে না যে তাও বলবো না, হচ্ছে, কিন্তু সেই মাত্রায় হচ্ছে না। 3টি কম্পিটিশন হতো যে জায়গাতে, সেই জায়গাতে আজ একটিও কম্পিটিশন হচ্ছে না। সেটার কারণ হচ্ছে মঞ্চ। আমাদের করিমগঞ্জে মঞ্চ নেই বললেই চলে। আমাদের যে করিমগঞ্জে মঞ্চ ছিল রমণীমোহন, 1951-এ সেই মঞ্চ
তৈরি হয়েছিল। করিমগঞ্জের রেলওয়ের যে মঞ্চটা রেলওয়ে স্টেশনে বদরপুরে, সেটা 1911-এ, এবং বদরপুরের যে চতুর মঞ্চটা আছে সেটাও আজকের থেকে 45 বছর আগে মঞ্চটা তৈরি হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত করিমগঞ্জে কোনো মঞ্চ ভালো তৈরি হয়নি। আর এখন যে ডিস্ট্রিক্ট লাইব্রেরির যে মঞ্চ তৈরি হয়েছে মানে 2009-এ, সেটা বিজ্ঞানসম্মত মঞ্চ না। সেখানে নাটক করা প্রচণ্ড কঠিন, এবং যে জায়গাতে 10 টাকা খরচ হয় সে জায়গাতে আমাদের 30 টাকা খরচ করতে হয়। কেননা সেখানে লাইট লাগানোর কোনো ব্যবস্থা নেই, সেখানে মাইক লাগানোর কোনো ব্যবস্থা নেই, সেখানে দর্শক আসন, যেটা একটা মিটিং হল, এখন যেভাবে আমরা মিটিং করছি সেই মিটিং হলের মতোই বলতে পারেন। পিছনের দর্শক, আমার মতো দর্শক যদি পিছনে বসে দেখবেন না, নাটক দেখতে পারবেন না। তো সেই যে অসুবিধার আমরা যে করছি, সেই অসুবিধা, আমরা তো নাট্য আন্দোলন বলি, মানে আমরা মঞ্চে নাটক করাই কি আমরা নাট্য আন্দোলন বলি, আমাদের মনে হয় সবাই যেমন। কিন্তু আমাদের করিমগঞ্জে যে একটা হল নেই, এবং যে হলগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের সেই সব নিয়ে কোনো আন্দোলন আমরা করি না। আমরা আন্দোলন কি করি, ঘরে বসে বসে নাটক করব আর বিভিন্ন বড় বড় কথা বলবো, কিন্তু সেই সব দিক দিয়ে একটু চিন্তা করতে হবে। নাটক করব কোথায়, মঞ্চই নেই। লাইটের চিন্তা তো পড়ে, লাইট যে করব, লাইট তো জানি না লাইট কি। আমরা তো কি শুনেছি, স্পট, হ্যালোজেন আর কি পার, এই 2-3টা নাম শুনেছি। কোনটা স্পট এটাও ভালো করে বলতে পারবো না, কোনটা পার সেটাও ভালো করে বলতে পারবো না। তো এসব তো পরের ব্যাপার। আগে তো মঞ্চ, আগে তো ঘর বানানো হলে না লাইট লাগাবো, ঘরে নেই ভালো করে, লাইট কোথায় লাগাবো? ঘরটা যদি আমরা আমাদের করিমগঞ্জে যদি একটা ভালো মঞ্চ হয়, হ্যাঁ, এবার একটা মঞ্চ তৈরি হচ্ছে টাউন হলে, সেটার সাথে আমি জড়িত আছি, কিন্তু জানি না কি হবে। কেননা আমাদের করিমগঞ্জে যখন মঞ্চ তৈরি হয়, আসলে মঞ্চের তো আলাদা কারিগর থাকে। যেমন ত্রিপুরার মঞ্চগুলো আমরা দেখেছি, একদম খুব সুন্দর মঞ্চগুলা, বা আমাদের বঙ্গভবনও খুব সুন্দর পরিকাঠামো সেটার, কিন্তু সেই কারিগর দিয়ে তৈরি হয় না। রাজনৈতিকভাবে সেটা দেওয়া হয়ে যায় ওদের আত্মীয় স্বজন যারা আছে, ওদেরকে দেওয়া হয়ে যায় কন্ট্যাক্ট। তারপরে এই মঞ্চগুলো ওদের মানে রাজনৈতিক মানে সবার জন্য এগুলো থাকে। এমনকি আমরা যদি কোনো নাট্য উৎসব করি বা কোনো যেমন ঋতিজ, একবার সিনেমা যে শোটা হয় ঋতিজ চলচ্চিত্র উৎসব, রেডি 7 দিনের চলচ্চিত্র উৎসব, হঠাৎ সরকার থেকে একটা খবর এলো, হবে না, তোমাদের উৎসব হবে না, কেননা মিটিং আছে, সরকারি প্রোগ্রাম আছে। তাহলে আমরা যাব কোথায়? আমরা যে কুশিয়ারা নাট্য উৎসব করি, আমরা অনেক ভয়ে ভয়ে করি। আজকে কি খবর আসবে, আমাদের ফোন আসবে যে কালকে মিটিং আছে, কালকে দুপুরবেলা মিটিং থাকবে, রাত্রেবেলা তোমাদের উৎসব করতে দেবো। সেটা কতটুকু কষ্টের আমাদের। সেই জন্য আমাদের করিমগঞ্জে সর্বপ্রথম মঞ্চের দরকার। পাতারকান্দি নাট্য আন্দোলন বন্ধ হয়ে গেছে, এটার কারণ মঞ্চ নেই। ওরা নাটক ওয়ার্কশপ করে নাটক তুলে, মঞ্চ নেই বলে নাটকই করতে পারলো না। এই শিলচর রূপম আমাদের একমাত্র স্থান, শিলচর রূপমে এসে আমরা মঞ্চস্থ করব। এবং মঞ্চস্থ যদি করতেও হয়, আমাদের একটা নাটক তৈরি করলাম, মঞ্চস্থ করবো। এবারে দেখা যাক হাজার থেকে বাজনা বেশি। হ্যাঁ, একটা মঞ্চ করতে হলে মঞ্চ নিলাম ভাড়া, তারপর লাইট ভাড়া, তারপর বক্স ভাড়া, তারপর সেই বক্স এবং একটা প্ল্যাটফর্ম উঠাতে গেলে, ওরা গেছে একটা প্ল্যাটফর্ম উঠাতে গেলে আলাদা করে আরও 200 টাকা দিতে হয় মজদুরকে, কেননা প্ল্যাটফর্মটা উপরে উঠবে। তো অনেক খরচ, মানে অনেক খরচ। সেই খরচ দিয়ে নাটক করাটা অনেক দায়। আচ্ছা, মঞ্চ নাটক আলাদা ব্যাপার, আর পথনাটক আলাদা ব্যাপার। হ্যাঁ, অনেকেই বলতে পারে পথনাটক করো, হ্যাঁ, তো পথনাটক তো করছি, সেটা আলাদা দর্শক, মঞ্চ নাটকে আলাদা দর্শক। এটা বলতে পারবো না মঞ্চ নাটক না করলে কী হবে, মঞ্চ না হলে কী হবে। মঞ্চ নাটক করার আলাদা মজাই আলাদা, আর পথনাটক করার মজাই আলাদা। সেটা আলাদা আলাদা স্টাইল, আলাদা আলাদা দর্শক, আলাদা আলাদা মজা, সেটা আনন্দই আলাদা। সেটাই আমি বলবো, আমি সবাইকে বলবো, আমার করিমগঞ্জে যারা এসেছেন সবাইকে বলবো, আপনারা তো সব কিছু নিয়ে কথাবার্তা বললেন এবং বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথাবার্তা বললেন, কিন্তু আমাদের সর্বপ্রথম যে অসুবিধাটা সেটা হলো আমাদের মঞ্চ। এবং আগামীতে টাউন হল হচ্ছে, সেটাও সেম হতে পারে। আমরা আছি, জড়িত থাকা সত্ত্বেও আমরা বলছি ইঞ্জিনিয়ারকে যে এইভাবে হবে। ইঞ্জিনিয়ার বলছে আপনি চিন্তা করবেন না, একদম ফার্স্ট ক্লাস বরাকগুলির মধ্যে একটা নাম্বার 1 মঞ্চ হবে, এসি মঞ্চ হবে। কিন্তু বলেছে আপনি কি মঞ্চ দেখেছেন, আপনি কি মঞ্চের কারিগর? না দাদা, আপনি চিন্তা করতে হবে না, চলুন ধর্মনগর যাই, একবার মঞ্চটা দেখে আসি আমরা ধর্মনগরে, এটা দেখে অ্যাটলিস্ট আপনি করুন। দাদা আপনি চিন্তা করবেন না, কেন আমাদের শুধু সাইনটা নেবে আর ও করবে কাজটা, ওটাই এর কাজ, ঠিক আছে। জানি না কি হবে, সবাইকে বলবো সেই দিক দিয়ে আপনারা একটু খেয়াল রাখবেন যখন মঞ্চ হবে যাবেন। ডিস্ট্রিক্ট লাইব্রেরির মঞ্চটা তো নষ্টই বলতে গেলে, কেননা এখানে নাটক করা প্রচণ্ড কঠিন। প্রথমত লাইট লাগানো যায় না, সাউন্ড সিস্টেমের প্রবলেম, প্রচণ্ড প্রবলেম। তো এই দিক দিয়ে আপনারা ভাববেন। আর আলোর ব্যাপারটা,
আলোর ব্যাপারটা দেখুন, আমাদের এখানে যে আলো আছে, আমরা যতটুকুই আলো থাকুক, 4টা স্পটই থাকুক আর 4টা পাড়ই থাকুক, সেই আলোর যদি শিক্ষা একটু আমরা থাকে, হয়তো আমরা সেই 8টা লাইট দিয়ে আমরা কাজ করতে পারবো। কেননা একটা এক্সাম্পল আমরা দেখেছি এবার কুশিয়ারা নাট্য উৎসবে, আমরা নাটক করছি, পারছি না আলোর কাজ করতে, আমরা শিমুলদাকে গালি দিচ্ছি, কি লাইট করছেন আপনি দাদা। কিন্তু আমাদের পর মুহূর্তে গুয়াহাটির একটা টিম নাটক করলো, সেই 8টা লাইট দিয়েই, বুঝলামই না, শিমুলদার লাইট দিয়ে লাইট করলো, অসাধারণ লাইটিং করে গেল। কেননা সেই শিক্ষাটার প্রয়োজন আছে। আমরা আমাদের রিহার্সেল চলাকালীন লাইটম্যান যিনি দায়িত্ব দেওয়া হবে, আপনি লাইট করবেন, উনি 3 দিন আসলেন, দাঁড়িয়ে দিলে লাইটতে এখানে স্পট করে, এখানে এটা হবে, এটা এখানে এটা হবে, শেষ, হবে, ঠিক আছে। উনি যখন যাবেন, নাটক দেখলেন না, উনি পুরো নাটকটাই দেখলেন না, 3 দিন দেখলেন, কি মুখস্থ করবেন? আমরা 1 মাস রিহার্সেল দিয়ে নাটক মুখস্থ করতে পারছি না, উনি 3 দিন কি মুখস্থ করবেন? তো উনি কী করলেন, এই যেখানে স্পট পড়ার কথা সেখানে না জ্বালিয়ে এখানটা জ্বালিয়ে দেয়, ওইটা আবার নিবিয়ে আবার এখানটা জ্বালিয়ে দিলেন, বাস, শেষ, আমাদের নাটক এখানে লুটপাট হয়ে গেল। এই দিকটা দিয়েও ভাবতে হবে। আর বাকি তো সবই ভাবার বিষয়। এখানে আপনারা আমাদের বন্ধুরা বা নাট্য বন্ধুরা যেসব কথা বলে গেলেন, খুব সুন্দর সুন্দর কথা বলে গেলেন, সেই সিদ্ধ খেয়াল রাখবেন। আর একটা কথা আমি বলতে চাই, এই যেহেতু বরাক উপত্যকা ভিত্তিক একটা নাট্য সম্মেলনের আয়োজন করা হয়েছে, তাই বরাক উপত্যকা মিলে যদি একটা লাইটের ওয়ার্কশপ করা যায়, কেননা দেখুন থিয়েটার ওয়ার্কশপে অনেক মানুষ পাবেন আপনি, লাইটের ওয়ার্কশপে খুব মানুষ আসবে না, 2 জন। অতএব করিমগঞ্জে যদি একটা ওয়ার্কশপ করি 2 জন মানুষ দিয়ে আমি কী করবো? তো বরাক উপত্যকা মিলে যদি একটা নাটকে একটা লাইটের ওয়ার্কশপ করা যায়, তখন হলে 2 জন 3 জন করে 20 জন মানুষ তো হবে, ঠিক আছে, ভালো হবে। এটা চেষ্টা করবেন, চেষ্টা করলে আমরাও উপকৃত হবো, কারণ এত বড় আয়োজন যখন আপনারা করতে পেরেছেন, এটাও করতে পারবেন। ধন্যবাদ। মধ্য সাংস্কৃতিক সমিতি আপনাদের সঙ্গে। সকল জ্ঞানী গুণীজনরা, আরও যারা নাট্যকর্মীরা, নাট্যপ্রেমীরা এবং প্রশংসকরা যারা উপস্থিত আছেন, তাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে মধ্য শহর সাংস্কৃতিক সমিতির 75তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আমায় যে আজ কথা বলার বা এই মঞ্চে বক্তৃতা দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি মধ্য শহরকে অনেক ধন্যবাদ জানাই। এই যুব সম্মেলন প্রতিযোগিতা যিনি আয়োজন করেছেন সায়নদাকেও আমি অনেক ধন্যবাদ জানাই। এবং আমার আগে যে নাট্য বন্ধুরা কথা বলেছেন এই মঞ্চে এসে, তাদেরকেও আমি অনেক অভিনন্দন জানাই। আজ আমার বিষয়টি হচ্ছে শিলচরের নাটকে আলো এবং আবহের বিন্যাস এবং প্রয়োগ। দেখুন, আমি গণসুর সাংস্কৃতিক সংস্থা থেকে এসেছি এবং আমি সেখানে মূলত একজন অভিনেত্রী হিসেবে কাজ করি। তো এই ব্যাপারটা, এই যে টপিকটা আমাকে দেওয়া হয়েছে, সেই টপিকটা পুরোপুরি টেকনিক্যাল, এবং আমি আমার গুরুজনদের থেকে বা আমার সিনিয়রদের থেকে যা জেনেছি, যা দেখেছি, এবং অন্যান্য নাট্যদল যারা কাজ করেন তাদের কাজ দেখে যা আমি পর্যবেক্ষণ করেছি, সে থেকেই আমি বলব। আলো এবং আবহ। আলো এবং আবহ শুধুমাত্র নাটকের অংশ নয়, আমি বলবো তারা একটা বিশেষ ভূমিকাও প্লে করে, মানে বিশেষ চরিত্র আছে তাদের। যেমন যে কোনো নাটক যদি তার কার্যকারিতা প্রমাণ করতে হয় কিংবা দর্শকের কাছে তাকে পৌঁছতে হয়, তার 4টা আঙ্গিক অংশ আছে, মানে আঙ্গিক ব্যাপার আছে। প্রথম তো নিশ্চয় চরিত্র এবং সংলাপ, তাছাড়া মেকআপ আছে, তারপর কস্টিউম আছে, এবং আলো এবং আবহ আছে। প্রথম যখন আমাদের প্রেক্ষাগৃহে যখন দর্শক আসেন, তখন তাদের মনের ভেতরে কোনো ধরনের কোনো ধারণা থাকে না। তারা আসেন, কৌতূহল থাকে, উৎসাহ থাকে, কিন্তু ধারণা থাকে না। ধারণাটা তৈরি করার দায়িত্ব থাকে নির্দেশকের। তারা এসে তাদের নিজ নিজ স্থানে বসেন এবং তখন প্রথম চরিত্র হিসেবে মঞ্চে আসে আলো এবং আবহ।
আলো এবং আবহ মুড তৈরি করতে বা দর্শকের মনে একটা বেসলাইন তৈরি করতে সাহায্য করে। এখন আলো এবং আবহ দুটোই বৃহৎ বিষয় এবং দুটোকে একসাথে আমি বলছি না, আমি একটু আলাদা করেই বলছি। প্রথম আমি আলো বিষয়ে একটু আলোকপাত করব। আলো মূলত 4 রকম ব্যাপারে নিবিদ্ধ থাকে, 4টা ফ্যাক্টর আছে আলোর কেন্দ্রিত করার। প্রথম হচ্ছে গিয়ে মুড তৈরি করা। মুড তৈরি করা কারণ যখন দর্শক একটা নাটক দেখেন তখন সেই মুডটাকে ধরে রাখতে গেলে বা সেই চরিত্রের সঙ্গে যখন দর্শক তার মনোসংযোগ তৈরি করেন তখন সেই মুডটাকে ধরার জন্য আলোকশিল্পী বা নির্দেশক ঠিক করেন যে কী ধরনের লাইট, কী ধরনের আলো প্রয়োগ হবে। তারপর আসে যেমন ভিজিবিলিটি মানে দৃশ্যমান। আজকে ধরুন একটা মঞ্চ, একটা স্টেজ, এবং স্টেজে তো শুধু চরিত্র থাকে না, ক্যারেক্টার থাকে না, স্টেজে যেমন প্রপস থাকে, তারপর নানান আরও ছোটোখাটো জিনিস থাকে, কস্টিউম থাকে, কস্টিউমের মধ্যেও ছোটোখাটো কারুকার্যিত থাকে। তো সেই জিনিসগুলো যেন সকল দর্শক দেখতে পারেন পরিষ্কারভাবে। যেমন পেছনের সারিতে যারা বসেন, পেছনের দিকে যারা বসেন, বড় মঞ্চ, কিন্তু আলো যদি পর্যাপ্ত না থাকে তাহলে তো দেখতে পাবেন না, দর্শক পরিষ্কারভাবে দেখতেই পাবেন না যে সেই মঞ্চের মধ্যে কি কি আছে। ধরুন একটা স্টেজের আপরাইট কর্নারে একটা ল্যাম্প আছে, তো সেই ল্যাম্পের উপর যদি ঠিকভাবে যদি আলো না পড়ে তাহলে তো দর্শকরা দেখতেই পাবেন না যে সেখানে একটা ল্যাম্পও ছিল। তো থার্ড হচ্ছে গিয়ে, তৃতীয় ফ্যাক্টর হচ্ছে গিয়ে ফোকাস। ফোকাসটা আমরা তখনই করি যখন দর্শকের আকর্ষণ কোনো একটা চরিত্রে শুধুমাত্র নির্দেশক রাখতে চান বা অন্যান্য দিকে দর্শকের মনোযোগ যেন না বিচ্ছিন্ন হয়ে যায় বা ছড়িয়ে যায়, তার জন্য ফোকাস লাইটটা ইউজ করা হয়। আর শেষে হচ্ছে কি মডেলিং। মডেলিংটা তখন হয় যখন ধরুন লাইট, হাইলাইট এবং শ্যাডো দিয়ে কাজ করা হয়, যখন পুরো মঞ্চের ভেতরে যা যা যাবতীয় জিনিস আছে সেটাকে দেখাবার জন্য একটা শ্যাডো তৈরি করা হয়। তো এটা তো আমরা জানলাম যে এই 4টা ফ্যাক্টরের উপর আলো কেন্দ্রিত হয়, কিন্তু আলো তো বিভিন্ন রকম আছে এবং আমাদের মানুষের যে চোখের মণি, সেই চোখের মণিতে 7 রকম আলো ধরা পড়ে। তো সেটাকে আমরা লাইট স্পেকট্রাম বলে থাকি, কিন্তু আমি এখন 7 রকমের আলো নিয়ে কিছু বলবো না, আমি শুধু কয়েকটা আলোর কি কি প্রয়োগ হয় সেটা নিয়ে একটু বলবো। যেমন লাল আলো। লাল আলোটা আমরা ব্যবহার করি যেমন যুদ্ধ, ক্রোধ, লালসা বা বীরত্ব, এই ধরনের সাবজেক্টের উপর যখন আমরা আলোকপাত করতে চাই তখন লাল আলোটা আমরা দেখাই। তারপর আসলো কমলা। কমলাটা খুবই মিষ্টি রং, সেটা আমরা ব্যবহার করি ধরুন হাস্যকর কিছু বা যেখানে আমাদের একটু আনন্দ বা উৎসাহ, এইসব জায়গায় আমরা একটু ব্যবহার করি। হলুদ রং প্রেম, আবেগ, এইসবের মধ্যে। এগুলো হচ্ছে কি একটু উষ্ণ রং। তাছাড়া আসে নীল, সবুজ, বেগুনি, এগুলো হচ্ছে কি শীতল রং। শীতল রং তখনই ব্যবহার হয় বা আমি বলবো যেমন বেগুনি বা নীল শোক, বিষণ্ণতা, এইসবের মধ্যে আমরা ব্যবহার করে থাকি। এখন আমি দেখুন আমার নিজের সাবজেক্ট বা আমার তো বিষয়টা লাইট এবং সাউন্ড নয়, কিন্তু আমরা তো দেখে শিখছি বা দেখে যতটুকু বুঝতে পারি আর কি, এবং আমাদের বড়দের থেকে আমরা অনেক কিছু শুনেছি, সেটাই আমাদের কাছে একটা অনেক বড় অনুভব, অভিজ্ঞতা। যেমন আজকে শিলচরের অনেক কাল থেকেই নাটক হচ্ছে, তাই তো? নাটকের সময় যখন শুরুর সময় থেকে
নাটক নিয়ে যারা চর্চা করেছেন তখনকার দিনে, যেমন আমাদের স্বর্গীয় শ্রী সুভাষ চৌধুরী মহাশয়, স্বর্গীয় শ্রী রন্টু বাগচি মহাশয়, তারা আলো নিয়ে খুব চিন্তাধারা করেছে, আলো নিয়ে চিন্তাধারা করেছেন এবং অনেক এক্সপেরিমেন্টও করেছেন। সেখানে আমি বলবো একটা উদাহরণ উল্লেখ করব। আমাদের গণসুর ক্লাবের গুপি গাইন বাঘা বাইন এই নাটকটি খুব প্রসিদ্ধ হয়েছিল। তো সেই নাটকে সুভাষ চৌধুরী মহাশয় একটা এক্সপেরিমেন্ট করেছিল। একটা দৃশ্যে গোপী আর বাঘা আকাশমার্গে উড়ে যাচ্ছে। তখন সেই দৃশ্যটা কিভাবে উনি দেখাবেন, তো উনি তখন চেষ্টা করলেন যে আমুলের যে কৌটো থাকে সেই কৌটোর ভিতরে কিছু লাইট বাল্ব ইউজ করে, রাংচা মানে গ্লাস পেপার ইউজ করে সেই লাইটগুলোকে হোয়াইট স্ক্রিনে দেখালেন যে সেটা আকাশ মার্গে উড়ে যাচ্ছে, এবং সেটা বোঝানো হলো যে দুটো ক্যারেক্টার গোপী এবং বাঘা উড়ে যাচ্ছে। তো সেই রকম চিন্তাধারা তখনকার দিনে ওনারা রাখতেন। তাছাড়া সেই সময় কিছু বাধ্যকতাও ছিল, সীমাবদ্ধতাও ছিল, কারণ অনেক ইকুইপমেন্ট তখন ছিল না। সেই সময় যা দিয়ে কাজ করা হতো সেগুলো হচ্ছে যেমন হ্যালোজেন লাইট, বেবি মিরর, তারপর সেই স্পটলাইটগুলো যেগুলো অনেক পাওয়ারের থাকতো। তো অনেক সময় স্টেজে একটা হিট হয়ে যেত তখন চরিত্র বা যে ক্যারেক্টার অভিনেতা অভিনেত্রীদের অনেক কষ্টও হতো কাজ করতে। তো সেই সব দিয়ে তারা করেছেন। এর আগে তো দেখুন এক সময় ছিল, এমনও ছিল যখন লাইট বা এই ধরনের স্পটলাইটও ছিল না। তখন মানুষ হয়তো বা দিনের আলোতে, মানে আরও আগের কথা বলছি, দিনের আলোতে তারা করতেন। কিন্তু সময়ের ক্রমে অনেক কিছু ডেভেলপ হয়েছে আমাদের শিলচরে। এখন যারা কাজ করছেন আলো নিয়ে, নিরন্তর কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে আমি নাম উল্লেখ করব দেবজ্যোতি রায়। তিনি শুধু আমাদের গণসুরের সঙ্গে জড়িত নয়, তিনি আরও এখানে থিয়েটার গ্রুপ আছে যার সাথে উনি নিরন্তর কাজ করে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাই রূপরাজ দেবকে আজকের প্রজন্মের সঙ্গে জড়িত, তার কাজও আমরা দেখেছি। গোবিন্দ দাস মহাশয়কেও রীতিমতো আমরা দেখেছি, ওনার কাজ দেখেছি। তো আজকের যুগে, মানে এখনের যে যুগে, নাটকের মধ্যে আমরা পার্কেন ইউজ করতে দেখি, আমরা টেক্সচার লাইট ইউজ করতে দেখি, পিসি লাইট, প্রোফাইল লাইট ইউজ করতে দেখি। আর সব থেকে সুবিধা হয়েছে এলইডি লাইটের জন্য। এলইডি লাইট নিয়ন্ত্রণ করতে ইলেকট্রনিক মিডিয়ামের দরকার পড়ে, এবং সেটা ডিমার দিয়ে আর্টিস্ট বা যিনি আলোক শিল্পী তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। তাছাড়া আজকের দিনে আমরা আলো নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতেও দেখেছি। যেমন মনে করুন, যেখানে আমাদের মানে গণসুরের নাথবতী অনাথবধ নাটকটি হয়েছে, সেই নাটকে যেমন একটা অভিশপ্ত সময়, মহাভারত যুগের একটা অভিশপ্ত সময়কে দর্শানো হয়েছে। সেই সময়টাকে বেশিরভাগ লাল আলো দিয়ে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। লজ্জা, ঘৃণা এইসবকেও আলো দিয়ে বোঝানো হয়েছে। আবার ঠিক তার পাশাপাশি যখন দ্রৌপদী এবং ভীম তাদের পুনর্মিলন ঘটে, তখন সেই দৃশ্যটাকেও হালকা সবুজ আলো দিয়ে বোঝানো হয়েছে। তারপর আমরা আজকের প্রজন্মের দি অ্যামেজিং গার্ল, সেই নাটকটির মধ্যেও নানান ধরনের আলোর এক্সপেরিমেন্ট দেখতে পাই। তাছাড়া আজও হেমন্ত নাটকও তারা করেছেন। সেই নাটকে যে লাস্টের একটা দৃশ্য ছিল, আলো দিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, জল বানিয়েছেন, জলের তরঙ্গ বানিয়েছেন নৌকো ছিল সেখানে, সেইটাও খুবই প্রশংসনীয়। এখন আমি বলতে চাই আবহ বা মিউজিক নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, মিউজিকের আজকের মানে
বিজ্ঞান চর্চায় বা রিসার্চে এটা বোঝা যাচ্ছে যে শব্দ বা ধ্বনি তরঙ্গ আমাদের মানুষের মস্তিষ্কে নানান ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো মিউজিকের একটা অনেক বড় অ্যাপ্লিকেশন আছে। তো মিউজিক দিয়ে যেমন মনে করুন কোনো একটা দৃশ্যে নির্দেশক চাইছেন যে ভালোবাসা উৎপন্ন করবেন, ভালোবাসার একটা চেতনা উৎপন্ন করবেন, তখন সেই জায়গায় তিনি মেলোডি বা সফট সং ইউজ করতেই পারেন, ব্যবহার করতে পারেন। কিংবা যদি ভয় উৎপন্ন করতে হয় বা সাসপেন্স উৎপন্ন করতে হয়, সেই জায়গায় উনি মিউজিকের ব্যবহার করতে পারেন, সেরকম মিউজিকও আছে। তারপর যেমন মিউজিক আমরা বা ধ্বনি তরঙ্গ আমরা ব্যবহার করেছি ট্রেন নেই কিন্তু ট্রেনের আওয়াজ দেওয়া যেতে পারে। বৃষ্টি পড়ছে না কিন্তু বৃষ্টির আওয়াজ দেওয়া যেতে পারে। তো এইসব জিনিস তো আমরা দেখে থাকি, কিন্তু এইসবের পিছনে তো অনেক পরিশ্রম আছে। এইসবের পিছনে আমাদের যারা ধ্বনি শিল্পী বা ধ্বনি নিয়ে কাজ করছেন তারা অনেক পরিশ্রম করেন। আমাদের পূর্ব জেনারেশন যারা ছিলেন তারা যেমন অনেক কষ্ট করে রেল লাইনের পাশে গিয়ে তখনের সময় রেল যখন যাচ্ছে, ট্রেন যখন যাচ্ছে, তখন সেই ধ্বনিটাকে রেকর্ড করে তারপরে রেকর্ড প্লেয়ারে সেটা তারা বাজাতেন। তারপর আমাদের সিম্বলিক ওয়ার্কও আমরা দেখি মিউজিকের মধ্যে। সিম্বলিক ওয়ার্ক যেমন হচ্ছে মনে করুন ঘোড়ার আওয়াজ, ঘোড়ার পায়ের আওয়াজ, কিংবা পাখির আওয়াজ, পাখি নেই কিন্তু পাখির আওয়াজ আছে। এইসব হচ্ছে কি সিম্বলিক ওয়ার্ক, যেটা আমরা মিউজিকের মাধ্যমে করতে পারি। তো আগেকার দিনে আমরা শুনেছি বড়দের থেকে যে তখনকার দিনে তো এত যান্ত্রিক মেশিনারি বা এগুলো সবের ব্যবস্থাপনা ছিল না। তখন তারা টেপ রেকর্ডার, ক্যাসেট, তারপর আসলো যেমন সিডি প্লেয়ার, এইসব আসলো, তারপর কিবোর্ড, সিনথেসাইজার, এইসব আসলো। কিন্তু দেখুন সেই সকলেরও একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। তখন কি হতো, অনেক সময় কিবোর্ড ধরুন স্টেজের মাঝখানে প্লে করা হচ্ছে, বাজানো হচ্ছে, হঠাৎ করে এটার একটা সাইড চলাকালীন, নাটক চলাকালীন কিছু টুংটাং শব্দ বেজে উঠল। তো সেই সময় দর্শকেরও একটু মনোসংযুতি হলো, যে যারা কাজ করছে স্টেজে তখন তাদেরও একটু বিভ্রান্তি হলো। তো সেই সকল জিনিস আমরা আমাদের পূর্বসূরীরা তারা ফেস করেছেন। এখন নাটকের মধ্যে যখন নির্দেশক কোনো একটা সিন তৈরি করতে যান, যেমন আমরা যখন করেছি নাটক, যখন আমি তো বেশি নাটক করার সুযোগ পাইনি, যে কোটা করেছি যেমন মনে করুন স্মৃতিসুধা আছে বা আমাদের দায়বদ্ধ নাটক, শেষ সংলাপ, নাথবতী, অনাথবধ, এইসব নাটকের মধ্যে যে মিউজিকের ব্যবহার হয়েছে সেটা নির্দেশক বুঝেছেন যে তখন সেই নাটকে সেই মুহূর্তে একটা মুড ডেভেলপ করতে সেই ধরনেরই মিউজিকের দরকার। যেমন গণসুর কিছুদিন আগে একটা নাটক প্রস্তুত করেছে উড়োমেঘ। উড়োমেঘে তার সেখানে হিন্দি গান ব্যবহৃত হয়েছে, এবং হিন্দি গান বাংলা নাটকে সেটা অনেকের প্রশ্ন থাকতেই পারে, কিন্তু আমি বলবো যদি সেটা রিলেভেন্স থাকে তাহলে সেটা ব্যবহার করতে কোনো মানা নেই। ঠিক তেমনি যেমন আজকের প্রজন্মের দি অ্যামেজিং গার্ল, সেটা হয়েছিল হেলেন কেলারের উপর। হেলেন কেলারের উপরের গল্প, সেটা নিশ্চিতভাবে ইংলিশ ব্যাকগ্রাউন্ড। তো ইংলিশ ব্যাকগ্রাউন্ডে যখন কাজটা হয়েছে তখন নিশ্চয়ই ইংলিশ গান ব্যবহার করাই যায়। তো আমাদের এখনের প্রজন্মে যারা আমরা কাজ করছি তারাও অনেক ধরনের লিমিটেশনস আমরা ফেস করছি। কারণ যেমন মনে করুন আজকে এই মুহূর্তে
যারা মানে শিলচরে কাজ করছেন প্রেক্ষাপটের মানে মিউজিক নিয়ে কাজ করছেন বা মিউজিক পরিচালনা করছেন, সেই রকম ব্যক্তিত্ব খুব কম। মিউজিক তৈরি করার মানুষ খুব কম। আমাদের নাটকের যারা গ্রুপ আছেন তারা মানে বেশিরভাগই যেমন বাইরের থেকে আমরা মিউজিকটা নেই। আজকে সেবায়ন রায় তিনি অনেক কাজ করছেন, যেমন মিউজিকের বা আবহ প্রক্ষেপণের কাজ উনি করেই যাচ্ছেন, উনি অনেক দলের সাথে কাজ করছেন। ঠিক তেমনি আরও হয়তো বা আছেন মানে যারা নিজ নিজ দলে কাজ করছেন, সবার নাম তো আমি এখন এই মুহূর্তে নিতে পারছি না, কিন্তু এটাই হচ্ছে আমাদের প্রতিবন্ধকতা, মানে আমাদের নিজস্ব কোনো প্রোডাকশন নেই। আগের দিনের সঙ্গে তুলনামূলকভাবে যদি দেখা যায় তাহলে দেখা যেতে পারে যে আমাদের কাছে কিছু সাধন আছে, যেমন ল্যাপটপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের গান নিতে পারি, ইউটিউব থেকে গান নিতে পারি। তারপর মিউজিক আমরা বিভিন্ন ধরনের আজকাল মিউজিক এডিটর মানে মিউজিক নিয়ে যারা কাজ করছেন তারা আরও বেশি ভালো বলতে পারবেন, বিভিন্ন মিউজিককে একসাথে করে সেটাকে প্রস্তুত করা। তো এই ধরনের সুবিধা আমাদের আছে, কিন্তু সেটা নিয়ে চর্চা করার বা সেটা নিয়ে গবেষণা করার সেই রকম সুযোগ আমরা পাইনি। আজ এটাই আমি বলবো, যেমন আমাদের রিহার্সেলে আমরা যখন রিহার্সেল করি, গণসুরের রিহার্সেল হয়, তখন যেমন টিন্টু কাকু মানে দেবজ্যোতি রায় মহাশয় উনি সবসময় প্রথম দিক থেকেই থাকেন, প্রথম দিন থেকে উনি দেখেন, বোঝেন, ওনার একটা দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেন এবং সেটাই আমরা স্টেজে দেখি। কিন্তু আমরা যারা অভিনয় করি আমরা তো সেটা নিয়ে মাথা ঘামাই না, আমরা জিজ্ঞেসও করি না যে কাকু তুমি কী ধরনের লাইট দিবে বা কী ধরনের তুমি ডিজাইন করবে লাইটটা, আমরা তো জিজ্ঞেস করি না, কারণ আমাদের সে বিষয়ে কোনো জ্ঞানও নেই এবং উৎসাহ নেই। এবং কেন সেই জ্ঞান নেই এবং কেন সেই উৎসাহ নেই, কারণ সেটা মূলত কারণ হচ্ছে সেটা নিয়ে আমরা কথাই বলি না। একটা যখন সংগঠনে মানে কাজ হয়, নাটকের রিহার্সেল হয়, তখন সেটার মানে শুধু যে অভিনয় মেইন ব্যাপার থাকে তা নয়, কস্টিউম থাকে, মেকআপ থাকে, কিন্তু সেই সকল জিনিস, আলো থাকে, আবহ থাকে, সেই সকল জিনিসের জন্য আমরা অন্যদের উপর ডিপেন্ডেন্ট। আমরা নিজেরা কিছু ভাবি না, নিজেরা কিছু চিন্তাই করি না। ওয়ার্কশপ হয় আমাদের শিলচরে, নাটক মানে অভিনয়ের উপর ওয়ার্কশপ হয়, কিন্তু আলো এবং আবহের উপর কতটা ওয়ার্কশপ হয়েছে তা নিয়ে আমার একটু সংশয় আছে। এবং আমি তাই সকল নাট্য দলের কাছে এটাই আর্জি আমার, যে আপনারা একটু ভাবুন, এ নিয়ে চিন্তা করুন। আশা করি যে নাটকের এই আবহ এবং আলোরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।